আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে বেশ কিছুদিন পরে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখছি যে যেখান থেকে বসে নতুন এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে শরীর আর মন দুইটাই অসুস্থ থাকলে যা হয়, কোনো কাজে তো মন বসে না, হাতও ওঠে না। আর সংসারের সব কিছু যখন একটু এলোমেলো থাকে তখন কিন্তু নিজেকে কিন্তু অসুস্থ মনে হয় আর অসুখীও মনে হয়। যখন একটা গোছানো পরিপাটি সংসার নিজের চোখের সামনে থাকে তখন কিন্তু নিজেকে বেশ সুস্থ মনে হয় আর সুখী মানুষও মনে হয়। আসলে এই কথাগুলো বলার মানে হচ্ছে যে বেশ কিছুদিন হলো মন মানসিকতা শরীর কোনোটাই ভালো ছিল না। এর ভিতরে দুইটা বাচ্চার স্কুলই খোলা ছিল, তার ভিতরে রমজান চলে এসেছে। একদিনের জার্নি শরীরটাকে একদমই মেরে ফেলে। একদিনে গিয়ে আবার পরের দিন ব্যাক করা বাচ্চা কাচ্চা সহ, তারপরে যদি আবার রেগুলার রুটিনে জয়েন করা হয় তাহলে বোঝেন যে শরীরের কী অবস্থা হয়। তো বাড়ি থেকে যেদিন এসেছিলাম বলেছিলাম তো আপনাদেরকে যে আব্বাকে আনতে গিয়েছিলাম যে রমজান মাসে আমাদের সাথে থাকবে কি না। তো উনি আসবে না, কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেদিনই তো প্রথম তারাবি পড়েছিলাম। আর তারপর থেকে তো স্কুল সব কিছু খোলা ছিল, কোচিং খোলা ছিল, এদিকে সেহরি করতে উঠতে হয়, সব মিলিয়ে ঘুমের ঘাটতি, মানে শরীর এতটা বেশি খারাপ হয়ে গিয়েছিল কোনো কাজ আমি সংসারে তেমন করতে পারছিলাম না। যেমন অনেক কাজ আমার পেন্ডিং হয়ে গিয়েছিল। এখন যে কাজটা করছি, ডাইনিং টেবিলের ম্যাটগুলো চেঞ্জ করে নিচ্ছি, এরকম আরও সংসারের অনেকগুলো কাজ আমার পড়েছিল যেগুলো করব বলে আর করা হয়নি। তো সামনে যখন যেটা এসেছে তখন সেটা করে নিয়েছি, আর এগুলো আর করতে পারিনি। শুধু সময় মতো কয়েকটা রান্না করেছি, খেয়েছি, আর বাচ্চাদেরকে টাইম মতো স্কুলে দিয়েছি, আবার এসে ঘুমিয়ে পড়েছি। মানে শরীর এতটা টায়ার্ড ছিল, তো খুবই খারাপ অবস্থা ছিল, যার কারণে আর আপনাদের মাঝে আমি কোনো ব্লগ আনতে পারিনি। তো এই কয়দিন বেশ খেয়ে ঘুমিয়ে শুয়ে অনেকটাই রেস্ট নিয়েছি এবং সুস্থ হয়েছি। তো আমার বাচ্চাদের স্কুল বন্ধ দিয়েছে এই 3 থেকে 4 দিন হলো। তো শিক্ষামন্ত্রী ঘোষণা করার পরেও কিন্তু সুভাদের স্কুল আরও 3-4 দিন চলেছে, অর্থাৎ রোজার ভিতরেও স্কুল চলেছে কয়েকটা দিন। তো সব মিলিয়ে মনে হচ্ছিল যে অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। এত চাপ কিভাবে সহ্য করব? একটা হচ্ছে মানসিক চাপ, অন্যটা হচ্ছে শারীরিক চাপ। সব মিলিয়ে পারছিলাম না আর কি। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের কাছে একটু মনে করিয়ে দেই প্রথমেই, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। সংসারে কাজ কর্ম এগুলো নিয়েই আজকের ব্লগটা শুরু করেছি। তো সকালবেলা থেকেই একদম সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত যা যা করেছি সেগুলোই থাকছে আজকের ব্লগে। তবে রান্নাবান্নার অংশটা খুবই কম রেখেছি। এই তো ডাইনিং টেবিলের ম্যাটগুলো চেঞ্জ করে দিয়েছি। এগুলো তো কিনে রেখেছিলাম বেশ কিছুদিন হলো, তাও 1 বছর হয়ে গেছে। টেবিলে বিছাতে বিছাতে এত দেরি করে ফেললাম। আর এখন হচ্ছে যে এই যে সেন্টার টেবিলটা কিনেছি, এটাতে না যে যেখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওখানে ব্যবহার করতে করতে বাচ্চারা অনেক সময় এটা দিয়ে ওটা দিয়ে ঘষাঘষি করে, তো যার কারণে টেবিলে অনেক বেশি স্পট পড়ে যাচ্ছে এবং সাইড থেকেও দাগ পড়ে যাচ্ছে। যার কারণে একটা ছোট্ট টাওয়েল বিছিয়ে দিয়ে এই ম্যাটটাও এখানে দিয়ে দিলাম। এই তো আমার কিন্তু পুরা বাসাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে যে 7ই রমজানের একটা ব্লগ। তো এই দিন ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ব্লগটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আর আজ তো জুম্মা মোবারক, এই দিন হচ্ছে আমি ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করব সেটা চিন্তা করছি। তো বাসাবাড়ি সব গুছিয়ে, ওই যে বললাম না যে আমার তো কিছু কাজ পেন্ডিং হয়েছিল, যে কাজগুলো করব করে আর শরীর মন অসুস্থতার কারণে নিজে আর করতে পারছিলাম না, হাতেও উঠছিল না। মনে হচ্ছিল যে আগে জান বাঁচলে তো পরে সংসার, পরে সব কিছু। তো এই কারণে আসলে আগে নিজের জানকে স্বস্তি দিয়েছি, সুস্থ থাকার চেষ্টা করেছি। কয়েকদিন দেখা গেছে যে সুভা আসিফকে ওর বাবা নিয়ে পড়তে বসিয়েছে। তো আমাকে বলেছে যে তুমি রেস্ট নাও, যতটুকু রেস্ট তোমার লাগবে ঠিক সেই পরিমাণে রেস্ট নাও, বাচ্চাদের টেক কেয়ার আমি করছি। তো শুধু রান্নার ভিতরে
ওই কাজটাই করেছি, মূল দায়িত্ব যেটা ইফতার সেহরি ওইগুলোই করেছি। তবে ইফতারির আয়োজনে বেশ কয়েকটা দিনই কিন্তু ভাজাপোড়া করেছি, বাকি কয়েকটা দিন করিনি। এবারে রমজানটা না, শুধু রমজান মাসটাই বলবো না, আমি বেশ কয়েকটা মাসই আমাদের খুব এলোমেলো যাচ্ছে, বিশেষ করে ডিসেম্বর মাস থেকে। তারপরও ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি রোজার মাসের বাজার তো বলতে পারেন যে যেদিন আমার ফার্স্ট রোজা ছিল আমাদের, সেদিনই আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে। এরকমই চলছে আসলে, যে কোনো কিছু আগে থেকে প্ল্যান করে বাজারঘাট করা বা কোনো কিছু আসলে হয়ে উঠছে না। মানে একের পর এক দুঃসংবাদ, একের পর এক এত বেশি খারাপ সংবাদ বা ব্যস্ততা, সব কিছু মিলিয়ে কেমন যেন আমরা দৌড়াচ্ছি কিন্তু পারছি না কোনো কিছু করতে, এরকমটাই মনে হচ্ছিল। আজ কি হয়েছে জানেন, আপনাদের সাথে কাজ করতে করতে একটা কথা শেয়ার করি। আমার শাশুড়ি যেদিন মারা গেল 4 জানুয়ারি 2026, তো আম্মার মৃত্যুর সংবাদ শুনে আমার ফুফু শাশুড়ির ছেলে ওনাদের বাড়ি থেকে দেখতে আসছিল, একজন আসছিল। তো ওই একই যে অটোগুলো আছে না, ওই অটোগুলোতে আসছিল। তো ওই একই অটোতে আমার খালা শাশুড়িও উঠেছিল। খালা শাশুড়ি খুলনা থেকে আসছিল আর কি, শহরের থেকে গ্রামের দিকে আসছিল। তো অটোটা একটা মোটর বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে অটোটা পড়ে যায়। পড়ে গেলে আমার খালা শাশুড়ির মাথা ভীষণভাবে উনি আহত হয়। আমরা যেটা দেখেছি সেটা আসলে চোখে দেখার মতো না, সহ্য করার মতো না। তো খালাম্মা বেশ কিছুদিন হসপিটালাইজড ছিলেন। তারপরে এই গত এক মাস বা তারও কম হলো উনি বাসায় গেছেন আর কি। কিন্তু আমার যে ফুফু শাশুড়ির ছেলে, সেও ওই একই গাড়িতে ছিল। তার মেরুদণ্ডের হাড় তো ভেঙে গিয়েছিল, আরও হাতের কবজির হাড় সরে গিয়েছিল। ওর সমস্যাটা বেশি হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্ট করার পরে। তো দীর্ঘ সেই 4 জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সে খুলনা কয়েকটা হসপিটালেই সে হসপিটালাইজড ছিল। তাকে ডাক্তার দেখানো হয়েছে, অপারেশন করা হয়েছে। মানে আমরা সব সময় আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট সে যেন বেঁচে ফেরে, তার জীবন যেন বাঁচে। তো কাজ করতে করতে আমি কিন্তু এই যে বড় যে গাছের যে কর্নারটা দেখালাম আপনাদেরকে, ওটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, সেটাই আসলে একটু দেখালাম। তো আজ হঠাৎ করেই, আমরা তো সবসময় খোঁজ খবর রাখছি আর সবসময় যোগাযোগ করারও চেষ্টা করছি, বা কখন কোনটা লাগে সেভাবেও দেখার চেষ্টা করছি। হঠাৎ করে 12টা 40 খবর আসে সে আর নাই, সে মারা গেছে। তো আমি এখানে কিছু শীতের কাপড়, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আসলে গরম তো মোটামুটি এসে গেছে। ফ্যান চালিয়ে শুচ্ছি বা ফ্যান ব্যবহার করছি, তাও প্রায় 1-1.5 মাস হয়ে গেল এরকমটাই। তো আজ যেহেতু বেশ কিছুটা ভালো লাগছে শরীরের মধ্যে, যার কারণে কাজ একের পর এক করছি আর কি। তো এতটাই খারাপ লাগলো, মানে আমার হাজব্যান্ডের আপন ফুফাতো ভাই সে মারা গেল। আর মারা গেল কিভাবে দেখেন, তার মৃত্যুটা কিভাবে হলো, যে সে তার মামির জানাজায় আসতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করলো। তারপরে সে দীর্ঘদিন প্রায় 1.5 মাসের মতো হাসপাতালে থাকলো, ট্রিটমেন্ট নিল, এরপরে সে কালকে মারা গেল। মানে এতটা প্যাথেটিক, এতটা দুঃখজনক, মানে কি বলবো, মানে আমাদের সাথেই কি সব কিছু হচ্ছে, সব মিলিয়ে দেখেন মানে মন কিভাবে ভালো থাকে বলেন। আমার হাজব্যান্ড তো, ওর তো মা মারা যাওয়ার পরে এখনও স্বাভাবিক না, এখনও যখনই মনে পড়ছে তখনই সে কিন্তু হাউমাউ করে কান্নাকাটি করছে। এরকম কিন্তু সবারই হচ্ছে, ওদের আমার হাজব্যান্ডের বড় ভাই বা ছোট ভাই যারা আছে বা আমরা যারা আছি। আমি কিছু মানে গত কয়েকদিন আগে আমার 2 বাচ্চাই, তারা স্কুলের কৃতি ছাত্রছাত্রী হয়েছে 25 সালের। তো আম্মা এগুলো দেখলে অনেক বেশি খুশি হতেন, কারণ উনি তো একজন শিক্ষক মানুষ ছিলেন। উনি সারা জীবন যা করেছেন, উনি তো মানুষ গড়ার কারিগর ছিলেন। উনি চাইতেন যে ওনার বাচ্চা কাচ্চা, ওনার সব মানে নাতিপুতি যারা আছে তারা সবাই ভালো করুক, ভালো থাকুক, বা এগুলোতে সব কিছুইতে তারা জয়ী হোক। তো আমারও মাঝে অনেক খারাপ লেগেছে যে আজকে হয়তো বা আমার শাশুড়ি বেঁচে থাকলে এগুলো দেখলে অনেক বেশি খুশি হতেন, কারণ উনি সারা জীবন চেয়েছেন এগুলো, করেছেন এগুলো, অন্যের বাচ্চাকে উনি মানুষ করে দিয়েছেন, অন্যের বাচ্চারা কিভাবে ভালো করবে সেই গাইডলাইন দিয়েছেন। আজ ওনার নিজের রক্ত এগুলো যখন পাচ্ছে, উনি বেঁচে থাকলে দেখলে কত খুশি হতো।
এবার স্পোর্টসেও আমার সুভা আসিফ বেশ কিছু পুরস্কার এনেছে। আমি আপনাদের সাথে সেই ভিডিও ফুটেজগুলো আস্তে আস্তে শেয়ার করব। আসলে আমি বললাম তো যে মন মানসিকতা শরীর কোনোটাই ভালো না থাকার কারণে আসলে আমি আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসতে পারিনি। ভালো থাকার চেষ্টা করছি, এই তো। তো আমার ইন্ডাকশন চুলাটা যে পাশে ছিল ওই কর্নারটা প্রায় 2-1 দিন পরপরই আমাকে পরিষ্কার করতে হয়, ওয়ালটা না হলে একদম তেল চিটচিটে হয়ে যায়। আজও সেটা করে নিলাম। করে নেওয়ার পরে যেগুলো রুমাল দিয়ে আমি মোছামুছি করেছি, সাথে ডাইনিং টেবিল, তারপরে হচ্ছে ফার্নিচার মোছার যে রুমাল, আরও কিছু রুমাল ছিল, এগুলো বেকিং সোডা আর হুইলের গুঁড়ার ভিতরে গরম পানির ভিতরে দিয়ে আমি এখন রুমাল সবগুলোকে কেচে পরিষ্কার করে ধুয়ে নেড়ে দিব। আর ওদিক থেকে তো ডিপ ফ্রিজের উপরে যা যা ছিল সেগুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ রইল যে এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনারা পছন্দ করেন তো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। নোটিফিকেশনে এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি যখন তখন সময় দেখে নিতে পারেন। তো দেখেন, মানে আসলে আমি যে কথাটা শেয়ার করছি যে আসলে কিভাবে সুস্থ থাকবো, মানসিকভাবে বলেন আর শারীরিকভাবে বলেন, এদিকে সংসার তো আসলে সংসার করতেই হয়। যে কথাটা প্রথমেই বললাম যে শরীর মন কোনোটাই ভালো না থাকলে সংসার কোনো কাজ করতে ইচ্ছা করে না, সত্যি কথা যেটা, যে কোনো কাজই আপনার করতে ইচ্ছা করে না। শুধু বেঁচে থাকার তাগিদে কিছু রান্নাবান্না করতে হয়, ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হয়, সেজন্য, না হলে কিন্তু বাকি কাজ এভাবেই কিছুদিন থেকে গেছে। তো অনেক চিন্তা ভাবনা করে নিজেকে অনেক কাউন্সেলিং করলাম, আর এই জিনিসগুলো না মনের উপর অনেক বেশি প্রভাব ফেলে। যখন হচ্ছে যে একের পর এক যখন নিজেদের আত্মীয় স্বজন ছেড়ে চলে যায়, দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, তখন খুব খারাপ লাগে। আর একের পর এক ঘটনাগুলো ঘটছে, তো মানে আমাদের জন্য যেন একটু দুঃসময় যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। এখনও তো স্বাভাবিক হতে পারে না ইসুবার বাবা, তারপর সেও চেষ্টা করছে, একা ঘরে থাকতে পারে না, ঘুমাতে পারে না। এই আরেকটা বিপদ হয়েছে যে আমি যে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাব সেটাও পারি না, মানে ও একা ঘরে টোটালি ঘুমাতেই পারে না, খুব ভয় পায়। অসিফ থাকতে পারে না একা ঘরে, মানে খুবই একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি আমরা। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। আর এখানে আমি উস্তে দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে আমি ঝোল তরকারি রান্না করে নিলাম। আজ এগুলো সব একাই কাটা বাছা করে রান্না করেছি, যার কারণে অনেক বেশি ব্যস্ত ছিলাম, সময়টাও চলে গেছে। আর এখন হচ্ছে ইফতারির জন্য আমি কিছু আলু চপ ভেজে নিচ্ছি। আসলে ইফতারির আইটেম প্রতিদিনই কিছু না কিছু করি। তো কয়েকটা দিন বললাম না যে সব ধরনের আইটেমই করেছি, কিন্তু মাঝে এত বেশি গ্যাস পাম্প হয়েছে, তো আজ কয়েকটা আইটেমই করেছি, আবার গতকালকের কিছু ছিল। তো এখন আমি আমার জন্য একটুখানি ট্যাং গুলিয়ে নিচ্ছি। আর ছোলাটা বের করে আমি একটু গরম করে নিয়েছি। গুড়ের জিলাপি ছিল, তারপরে হচ্ছে খেজুর বের করে নিয়েছি, আর এখানে নুডলসের একটা পাকোড়া করেছি। তো বাচ্চারা বলছে যে আমাদের জন্য শরবত করনি কেন, তো ওরা খেতে চায় না। আগের দিন দেখলাম যে খেলো না দুই ভাই বোন, এই জন্য আজকে আর ওদের জন্য করিনি। পরে আবার আমার ছেলে বের করে নিয়ে আসলো, আবারও 2 ছেলে মেয়েকে বানিয়ে দিলাম। আর এখন ইফতারি পরে আমি নামাজ কালাম পড়ে 1 কাপ চা নিয়ে বসেছি। দুধ চা সাধারণত খাওয়া হয় না, মশলা চাটাই খাই ইফতারে পরে। তো আজ কেন জানি মনে হচ্ছে যে একটু দুধ চা খাই, খেলে মনে হয় ভালো লাগবে, যেহেতু অনেক কাজ করেছি সারাদিন, শরীরের এনার্জিটা ঠিক থাকবে। তো একটু মোবাইল দেখছিলাম, নিজেকে একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছিলাম, আর এই বাকি একটু চপ আর দুধ চা খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।